এদিকে চট্টগ্রামেও ভোর থেকে আবারও শুরু হয়েছে ভারী বর্ষণ, ফলে বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী অন্তত 8,67,000 মানুষ। এদিকে রাঙামাটিতে অতিবর্ষণে পাহাড় ধসের শঙ্কার মাঝেই জেলার বাঘাইছড়ি উপজেলার পর ডুবেছে বিলাইছড়ি ও বরকল উপজেলার নিম্নাঞ্চল। এরই মধ্যে জেলার 7 উপজেলায় ছোট বড় 131টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। বন্যা পরিস্থিতি ও পাহাড় ধসের আরও খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত আছেন সহকর্মী শোয়েব রহমান, রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। প্রথমে যাচ্ছি শোয়েবের কাছে। শোয়েব, জানাবেন চট্টগ্রামে বন্যা পরিস্থিতির এখন কেমন চিত্র রয়েছে? উজ্জ্বল, গতকাল সারা দিনভর কিন্তু খুব একটা বৃষ্টিপাত ছিল না, যে কারণে বিভিন্ন জায়গা থেকে বন্যা পরিস্থিতির উন্নতির কথা শোনা যাচ্ছিল। তবে গেল ভোর থেকে আবারও টানা বৃষ্টি শুরু হয়েছে, যে কারণে চট্টগ্রাম নগরী সহ যেই উপজেলাগুলোতে বন্যা পরিস্থিতির উদ্ভব হয়েছিল সেই জায়গাগুলোতে বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে বলা যায়। আমরা রয়েছে এই মুহূর্তে বাঁশখালীতে, এবং বাঁশখালীর এই জায়গাটিতে গেল পরশুদিন কিন্তু কোমর থেকে বুক সমান পানি ছিল, সেখানে গতকাল সেটি কিছুটা কমে যায়, কিন্তু আজকে আবারও ভোর থেকে বৃষ্টিপাতের কারণে কিন্তু পানির উচ্চতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এবং একই সাথে বাঁশখালীর পাশাপাশি সাতকানিয়া যে উপজেলা রয়েছে, যে দুটি উপজেলা সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানেও কিন্তু বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হয়েছে। এবং সেখানে কোনো কোনো এলাকা থেকে পানি নেমে যাওয়ার কারণে কিন্তু অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে বাসায় ফিরছিলেন, কিন্তু সেই সকল জায়গাগুলোতে আবারও ধীরে ধীরে কিন্তু পানি বাড়তে শুরু করেছে বলে আমরা খবর পেয়েছি। এবং এরই মধ্যে চট্টগ্রামের যে 15 উপজেলা রয়েছে সেখানকার মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত সাতকানিয়া, বাঁশখালী, ফটিকছড়ি, রাউজান, রাঙ্গুনিয়া, হাটহাজারী সহ এই বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রায় 8,67,000 মানুষ পানিবন্দী এবং বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এর পাশাপাশি আর্থিক ক্ষতির কথা যদি বলি, যে বাঁশখালী এবং সাতকানিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু মাছের ঘের বা মাছ চাষ হয় ব্যাপকভাবে। এখানকার বিপুল সংখ্যক মাছ বা বিপুল সংখ্যক পুকুর, দিঘি, জলাশয়ের মাছ ভেসে গিয়েছে, যেখানে প্রায় 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে কিন্তু প্রাথমিকভাবে ধারণা করছে মৎস্য বিভাগ। এবং এর পাশাপাশি এই সব এলাকাতে চন্দনাইশ এবং সাতকানিয়া, বাঁশখালী এইসব এলাকাতে কিন্তু বিভিন্ন ধরনের সবজিও চাষ হয় এবং বিভিন্ন ধরনের কৃষি ফসল উৎপাদন হয়, সেই জায়গা থেকেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলা যায়। অর্থাৎ যে ভয়াবহ বন্যা চলমান রয়েছে, সেই বন্যায় চট্টগ্রামে প্রায় শত শত কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও কিন্তু ধারণা করা হচ্ছে। এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে বিভিন্ন যে দুর্গম এলাকাগুলো রয়েছে, যেখানে স্বাভাবিকভাবেই মানুষের যাতায়াত অনেক দুঃসাধ্য একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, সেই সব জায়গাগুলোতে সরকারি কিংবা বেসরকারি পর্যায়ে ত্রাণ পৌঁছাতে পারছে না বলেও কিন্তু অনেকেই অভিযোগ করছেন। এবং তারা বলছেন যে ত্রাণের অভাবে তারা নিদারুণ কষ্টে দিনাতিপাত করছেন, বিশেষ করে শিশু এবং বৃদ্ধ সহ গর্ভবতী নারী যারা রয়েছেন তারা কিন্তু ব্যাপক কষ্টে রয়েছেন। এবং প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সকল দুর্গত এলাকাতেও ত্রাণ সরবরাহ করা হবে, কিন্তু বাস্তবতা হলো যে দুর্গম এলাকাগুলোতে এখন পর্যন্ত ত্রাণ কিন্তু পৌঁছায়নি। একটি খবর জানিয়ে শেষ করতে চাই, সেটি হলো যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সেই সাথে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সহ এনসিপির একটি দল, তারা কিন্তু আজ এই বন্যা দুর্গত এলাকাগুলোতে পরিদর্শন করবেন এবং সেই জায়গাগুলোতে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করবেন। উজ্জ্বল। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন শোয়েব রহমান। জানবো রাঙামাটির চিত্র, জিয়াউর রহমান জুয়েল যুক্ত আছেন। জুয়েল, বৃষ্টিপাত তো অব্যাহত রয়েছে, নতুন করে পাহাড় ধসের কোনো শঙ্কা রয়েছে কিনা? উজ্জ্বল, বলে রাখি যে গত 9 দিন ধরে রাঙামাটিতে বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাতের কারণেই মূলত যে পাহাড় ধসের সংখ্যা এবং বলা যায় যে অনেকটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেই জায়গায় আসলে জেলা প্রশাসন থেকে এখন পর্যন্ত 47টি আশ্রয় কেন্দ্রে 3,820 জন মানুষ অবস্থান করছেন। বলে রাখি, এই যে পাহাড় ধসের সংখ্যার মাঝে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, বিশেষ করে বৃষ্টিপাত আর উজানের ঢলে সেখানে বাঘাইছড়ির নিম্নাঞ্চল গুলো একেবারে প্লাবিত হয়ে গেছে। সেখানে সর্বশেষ তথ্য অনুযায়ী 21টি আশ্রয় কেন্দ্রে 1,928 জন মানুষ অবস্থান করছেন। এর আগেও কিন্তু সেখানে অন্তত 2,000-এর বেশি মানুষ অবস্থান করছিলেন আশ্রয় কেন্দ্রগুলোতে। তবে গতকাল একটু বৃষ্টিপাত কমে আসায় সেখানকার মানুষজন অনেকেই নিজেদের ঘর বাড়িতে ফিরে গেছেন। তবে অনেক এলাকায় এখনো মানুষ পানিবন্দী রয়েছেন। সেখানে বলা হচ্ছে যে অন্তত 7,000 পরিবারে 20,000-এর বেশি মানুষ সেখানে পানিবন্দী রয়েছেন। একই সঙ্গে সেখানকার বিস্তীর্ণ যে ফসলের ক্ষেত এবং মাঠ রয়েছে, পুকুর রয়েছে, অন্যান্য যে মাছ চাষের যে উপযোগী পুকুরগুলো রয়েছে, সেগুলো আসলে ডুবে গিয়ে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত সেই ক্ষয়ক্ষতির কি পরিমাণ হয়েছে সেটি এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষই নিরূপণ করতে সক্ষম হয়নি। পানি নেমে গেলে হয়তো সেটি সম্ভব হবে। বলে রাখি, সেখানে অনেকেই অভিযোগ করেছেন সেখানে ত্রাণ পাননি, অনেকে সহযোগিতা পাননি, সরকারি সহযোগিতা, মানুষের খোঁজ খবর সেভাবে প্রশাসন থেকে নেওয়া হয়নি। এই অভিযোগের বাইরেও
রাঙ্গামাটির বরকল এবং বিলাইছড়িতে নতুন করে আবার অনেক এলাকা প্লাবিত হতে শুরু করছে। গত ৪ দিন ধরে বিলাইছড়ির যে ফারুয়া এলাকা রয়েছে সেখানে ৬,০০০-এর বেশি মানুষ দুর্গত হয়ে পড়েছেন। বিশেষ করে যে হঠাৎ যে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে। এখন পর্যন্ত কোন সরকারি ত্রাণ বা সহযোগিতা সেখানে পৌঁছায়নি বলে সেখানকার মানুষজন অভিযোগ করেছেন। তবে আজকে আ যে বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বিএনপির নেতৃবৃন্দ সেখানে ত্রাণ নিয়ে পৌঁছার কথা রয়েছে বলে আমরা জানতে পেরেছি। বলে রাখি রাঙ্গামাটির এই যে গত শনিবার বিকাল থেকে বৃষ্টিপাত শুরু হয়েছিল সেটি আসলে থেমে, থেমে হচ্ছে। কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত। সেই বৃষ্টিপাতের কারণে আবহাওয়া অধিদপ্তর থেকে পাহাড় ধস এবং ভূমিধসের সতর্কতা দিয়েছিল। কিন্তু সেখানে আকস্মিকভাবে যে উজান থেকে নেমে আসার ফলে যে কাপ্তাই হ্রদ তীরবর্তী যে উপজেলাগুলো রয়েছে সেখানে বন্যা পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মানুষজন ব্যাপকভাবে দুর্ভোগে পড়ে। বলে রাখি এরই মধ্যে জেলার ৮টি উপজেলায় ১৩১টি পাহাড় ধসের ঘটনা ঘটেছে। যেখানে ছোট বড় পাহাড় রয়েছে। একই সঙ্গে রাঙ্গামাটির সঙ্গে বান্দরবানের যে সড়ক যোগাযোগ সেটি ওই একটি ব্রিজঘাট এলাকায় সেতু ডুবে ধসে গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। রাঙ্গামাটি থেকে এই ছিল আমার কাছে সবশেষ। উজ্জ্বল। জিয়াউর রহমান জুয়েল জানাচ্ছিলেন বিস্তারিত। দিকে সুনামগঞ্জে পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বাড়ছে নদ নদীর পানি। প্রতিনিয়ত দুশ্চিন্তায় সময় পার করছেন এই অঞ্চলের মানুষরা। এরই মধ্যে বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। অন্যদিকে মৌলভীবাজারে সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে বৃষ্টি হলে আবারও বাড়বে বন্যার শঙ্কা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত আছেন লিপসন আহমেদ, মৌলভীবাজার থেকে এম এ হামিদ। প্রথমেই যাচ্ছে লিপসন আহমেদের কাছে। লিপসন, জানাবেন নদ নদীর পানি বিপদ এখন কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? উজ্জ্বল, শুরুতে যদি বলি যে সুনামগঞ্জের যে ২০৬টি নদী রয়েছে তার মধ্যে শুধু কুশিয়ারা যে নদী সেটি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে অন্যান্য যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি এখনো কিন্তু বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ সুনামগঞ্জে এখনো কিন্তু বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়নি। তবে একটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু টানা বৃষ্টি, পাহাড়ি জল, এই দুটি মিলিয়ে কিন্তু এই অঞ্চলে কিন্তু একটি বন্যা আতঙ্ক তৈরি হয়েছে। সেই সাথে পানি উন্নয়ন বোর্ডও কিন্তু বলছে আগামী ২৪ ঘন্টা কিন্তু সুনামগঞ্জ পাশাপাশি ভারতের যে মেঘালয়ের চেরাপুঞ্জি রয়েছে সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, যার ফলে কিন্তু এই অঞ্চলে একটি যে বন্যা, সেই বন্যার সংখ্যায় কিন্তু এখানকার প্রায় ২৪ লাখ মানুষ কিন্তু চরম আতঙ্কে দিন পার করছেন। বিশেষ করে যদি বলি টানা কয়েকদিনের যে বৃষ্টিপাত অব্যাহত ছিল, তবে গতকাল রাত থেকে এখন পর্যন্ত বৃষ্টি কিছুটা কমেছে। তবে চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত অব্যাহত থাকে কিন্তু আসলে উজানের পাহাড়ি ঢল নামায় কিন্তু এই অঞ্চলের যে দুর্গম এলাকাগুলো রয়েছে, অর্থাৎ বিশেষ করে যদি বলি তাহিরপুর, মধ্যনগর, ধর্মপাশা, এই অঞ্চল যেহেতু একদম সীমান্তবর্তী, যার ফলে কিন্তু আসলে ওই দিকে পানি কিন্তু অনেকটাই বেড়েছে। যার ফলে কিন্তু আমরা যদি বলি সেখানকার যে গ্রামীণ যে সড়কগুলো সেটি ইতিমধ্যে তলিয়েছে। সেই সাথে আমরা যদি বলি জগন্নাথপুরের কুশিয়ারা নদীর পানির স্রোতে কিন্তু একটি সড়ক ভেঙে গিয়ে প্রায় ৮টি গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। বৃদ্ধি, অর্থাৎ আজকে নাগাদ যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, পাহাড়ি ঢল অব্যাহত থাকে, তাহলে কিন্তু এই অঞ্চলে কিন্তু আসলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হবে। সেই সাথে আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু আসলে ইতিমধ্যে বন্যা মোকাবেলা করার জন্য কিন্তু ১৩০০ আশ্রয় কেন্দ্র, মেডিকেল টিম, পাশাপাশি কিন্তু নৌযান, স্পিডবোট সবকিছু প্রস্তুত রাখা হচ্ছে। অর্থাৎ কোনো অঞ্চল যদি প্লাবিত হয় সেই অঞ্চলে উদ্ধার কার্যক্রমের জন্য তারা ইতিমধ্যে তৎপর হচ্ছেন। তো সব মিলিয়ে বলা যায়, যেহেতু এখনো নদীগুলোর পানি বিপদসীমার নিচে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু আসলে বন্যার যে মূলত এখনো কোনো এলাকা প্লাবিত হয়নি, তবে বন্যার সংখ্যা কিন্তু এখনো রয়েছে বলেই পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। উজ্জ্বল। লিপসন আহমেদ জানাচ্ছিলেন বিস্তারিত। এম এ হামিদ যুক্ত আছেন মৌলভীবাজার থেকে। হামিদ, জানাবেন জেলায় আবহাওয়া পরিস্থিতির কি অবস্থার সার্বিক চিত্র কেমন? হওয়ার কারণে গতকাল পর্যন্ত ১০,০০০ পরিবারে প্রায় ৪০,০০০ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। কিন্তু সুখের খবর হচ্ছে গতকাল বিকেল থেকে কিন্তু মনু, দলাই, কুশিয়ারা এবং জুড়ি নদীর পানি কমতে শুরু করেছে এবং এখন বিপদসীমার অনেক নিচ দিয়ে নদীগুলোর পানি প্রবাহিত হচ্ছে, যার কারণে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা যায়। এবং আজকে পর্যন্ত প্রায় ৭,০০০ পরিবারের ২৭,০০০ মানুষ প্রায় পানিবন্দী রয়েছেন। এবং এখন যে এলাকায় দাঁড়িয়ে আছি সেখানে মাঝপাড়া এলাকা, গতকালকে পর্যন্ত এখানে কিন্তু ৭-৮ ফুট পানির নিচে ছিল, সেটা নেমে গিয়েছে এবং লোকজন আস্তে আস্তে করে বাড়ি ঘরে ফিরতে শুরু করেছেন। আমি অনেকগুলো জায়গা ঘুরে দেখেছি যে তাদের অবর্ণনীয় দুর্ভোগ রয়েছে। তার ঘরের মধ্যে জিনিসপত্র যা ছিল সব নষ্ট হয়ে গিয়েছে, খাদ্যদ্রব্য
থেকে শুরু করে আসবাবপত্র সবই নষ্ট হয়ে গিয়েছে এবং তারা খুব ভোগান্তির মধ্যে পড়েছেন। জেলা প্রশাসন জানিয়েছে যে ইতিমধ্যে তারা 1750 প্যাকেট শুকনো খাবার এবং 60টি উপজেলায় 110 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ করেছেন। আমি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালিদ বিন ওয়ালিদের সাথে কথা বলেছিলাম। তিনি জানিয়েছেন যে উজানে যদি বৃষ্টি অব্যাহত থাকে তাহলে হয়তো বন্যা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। আবহাওয়া অফিস বলেছে যে 13 তারিখ পর্যন্ত ভারতের উজানে হয়তো কিছুটা বৃষ্টিপাত হতে পারে, এতে আবারও বন্যার সৃষ্টি হতে পারে। এখন পর্যন্ত বন্যার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু এই মুহূর্তে পর্যন্ত প্রতিটি এলাকার পানি আমি যদি সঠিকতা জানিয়ে যেতে চাই সেক্ষেত্রে আউশের ক্ষতি হয়েছে 119 হেক্টর, আমনের ক্ষতি হয়েছে 48.50 হেক্টর এবং রবি শস্যের ক্ষতি হয়েছে 54.50 হেক্টর। অপরদিকে রাস্তাঘাটের ক্ষতি হয়েছে 84.45 কিলোমিটার এবং পরিবারের ক্ষতি হয়েছে এবং ঘরবাড়ির ক্ষতি হয়েছে 3617টি ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে এবং দুটি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং মৌলভীবাজার থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন এম এ হামিদ। আবারও জানাবো বন্দরনগরীর খবর। সকাল থেকেই ভারী বৃষ্টিতে তলিয়েছে চট্টগ্রাম শহরের রাজপথ। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরী থেকে জিয়াদ জানাবেন কোন কোন সড়কে আবার জলাবদ্ধতা তৈরি হয়েছে, সিটি কর্পোরেশন কী পদক্ষেপ নেবে আগামীতে। মূলত গতকাল রাতে কিছুটা বৃষ্টি কমেছিল, বৃষ্টি কম হয়েছিল, যেটি সাধারণ মানুষ আসলে কিছুটা স্বস্তি পেয়েছে। কিন্তু ভোর রাত থেকে আবারও বৃষ্টি শুরু হয় এবং একটানা বৃষ্টির কারণে চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো যথারীতি সেই এলাকাগুলো আবারও আজকে সকালে ডুবেছে। আমরা এখন যে জায়গাটিতে আছি এটি কাতালগঞ্জ এলাকা। এখানে সামান্য বৃষ্টি হলেই আসলে এই পানি উঠে যায় এবং আজকেও আমরা দেখছি যে প্রায় কোমর সমান পানি। এবং এই কাতালগঞ্জ এলাকাটিতে যারা বসবাস করেন তারা আসলে সকালবেলা যে বের হবেন, কর্মমুখর জীবন, যারা কাজে যোগ দিচ্ছেন, স্কুল কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাচ্ছেন, সকালে উঠেই তারা আসলে এক ধরনের বিপাকে পড়েছেন। ছোট ছোট যানবাহন রিকশায় করে তারা এই পথটি পাড়ি দিচ্ছেন। অনেকে একেবারে ভিজে আসলে অফিসের দিকে যাচ্ছেন এবং তারা আসলে অভিযোগ করছেন, এখানে আমরা যতক্ষণ ছিলাম অনেকটা আমাদের উপরও তারা আসলে ক্ষোভ ঝেড়েছেন যে দীর্ঘ সময় ধরে আসলে এই এলাকার জলাবদ্ধতার কথা বলা হচ্ছে কিন্তু তার কোনো সুরাহা হচ্ছে না। তবে সিটি কর্পোরেশন কিংবা জলাবদ্ধতা প্রকল্পে যারা কাজ করছেন তারা যেটি বলছেন যে এই জায়গার পাশ দিয়ে যে খালটি গিয়েছে সেই খালের কাজ আসলে এখনো পর্যন্ত 65% মতো শেষ হয়েছে এবং বেশিরভাগ খালের কাজ মোটামুটি 90 থেকে 95% শেষ হলেও 2-3টি খালের কাজ এখনো কিন্তু বাকি, যার একটি অঞ্চল দিয়ে গিয়েছে সে কারণে এখানে পানিটা নিষ্কাশন হয় না। তার উপর যেই খালটি গিয়েছে সেটি এই জায়গা থেকে কিছুটা উঁচু, অর্থাৎ খাল থেকে এই জায়গাটি কিছুটা নিচু হওয়ায় এখানে বৃষ্টি হলেই মূলত এক কোমর পানি পার হয়ে তাদেরকে যেতে হয়। তো এখানকার বাসিন্দারা যেটি বলছেন যে এখানে এই সড়কটি বা এই এলাকাটি উঁচু, একই সাথে উঁচু করতে হবে, কারণ উঁচু না করলে যেহেতু এটি খাল থেকে নিচু এই এলাকায় আসলে পানি জমবে। তো এটি ছাড়াও নগরীর বিভিন্ন এলাকায় আজকে সকালে পানি জমেছে, যেগুলো বিশেষ করে নিম্নাঞ্চল সেই জায়গাগুলো আবারও পানিতে তলিয়ে গেছে। হোসেন জিয়াদ জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে জলাবদ্ধতার খবর।